আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। প্রতিবারের মতো আজকের ভিডিওতেও আমি নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বইয়ের একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। টপিকটি হচ্ছে বাংলা ব্যাকরণ। আমরা জানি ব্যাকরণ হচ্ছে কি ভাষার সংবিধান, অর্থাৎ ব্যাকরণটাকে ভাষার সংবিধান বলা হয়, কারণ ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ নিয়ম কানুন রীতিনীতি এবং শৃঙ্খলা রক্ষা করে। মূলত ব্যাকরণ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ, এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তো চলুন প্রশ্নগুলো সলভ করা যাক। প্রথমে বাংলা ব্যাকরণের ইতিহাস সম্পর্কিত যে কয়েকটা এমসিকিউ রয়েছে সেগুলো সমাধান দেখব। তো খেয়াল করুন, প্রথম প্রশ্নটি হচ্ছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? খেয়াল করুন প্রশ্নটি আবারও, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা। এখানে মূল বিষয় হচ্ছে ইংরেজি ভাষায় লেখা বাংলা ব্যাকরণের রচয়িতা কে? ম্যানুয়েল দা আসুম্পসাউ, ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, রামমোহন রায়, উইলিয়াম কেরি। এখানে অ্যান্সার হচ্ছে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। যেহেতু এই বইটি ইংরেজি ভাষায় লেখা, সো এখানে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড অবশ্যই উনি হচ্ছেন একজন ইংরেজি লেখক, এবং এই গ্রন্থটি 1778 সালে প্রথম প্রকাশিত হয়, এবং এই বইটির নাম হচ্ছে, অর্থাৎ এই গ্রন্থটির নাম হচ্ছে আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত যে প্রথম ইংরেজি ভাষায় লেখা যে প্রথম বাংলা ব্যাকরণটি ছিল, সেই ব্যাকরণ গ্রন্থটির নাম ছিল আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটি উনি 1778 সালে প্রকাশিত করেছিলেন। এছাড়াও সেম এরকম নামেরই একটি গ্রন্থ 1801 সালে প্রকাশ করেন উইলিয়াম কেরি। শুধু সেখানে তফাৎ, এই বেঙ্গলের জায়গায় সেখানে লেখা ছিল বেঙ্গালি। দুইটা বানান খেয়াল করুন। আমি আবারও এটা বলে দিচ্ছি, নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত গ্রন্থটি হচ্ছে আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আর উইলিয়াম কেরি যেটা 1801 সালে রচনা করেছিল, তার গ্রন্থটির নাম ছিল আ গ্রামার অফ দ্য BENGAL বেঙ্গালি। শুধু এই শব্দটারই তফাৎ। তো দ্বিতীয় প্রশ্নটি খেয়াল করুন, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? 1553 সালে, 1743 সালে, 1778 সালে, 1843 সালে। এখানে সঠিক উত্তর হচ্ছে 1743 সাল। মূলত এই বাংলা ব্যাকরণটা যখন প্রথম প্রকাশিত হয়েছিল, এটি কিন্তু পর্তুগিজ ভাষায় প্রকাশিত হয়েছিল। পর্তুগিজ পাদ্রী ফাদার ম্যানুয়েল দা আসুম্পসাউ, এই যে এই নামটা ম্যানুয়েল দা আসুম্পসাউ, উনি প্রথমে 1743 সালে পর্তুগিজ ভাষায় এই ব্যাকরণটি রচনা করেছিলেন, এবং 1743 সালে, কিন্তু তিনি এটি প্রথমে রচনা করেছিলেন মূলত 1734 সালে, এবং রচনা করেছিলেন 1734 সালে এবং প্রকাশিত হয় 1743 সালে, এবং এটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। এবং এই যে 1743 সালে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, এই গ্রন্থটি কিন্তু অনেক দিন লোকচক্ষুর আড়ালে ছিল, অর্থাৎ প্রায় 18-19 শতকের পুরোটা সময়ে কিন্তু বাঙালিরা এই বিষয়ে কিছুই জানতো না। পরবর্তীতে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ব্রিটিশ মিউজিয়াম থেকে এই গ্রন্থটি প্রথম আবিষ্কার করেন। সো এই যে 1743 সালে ম্যানুয়েল দা আসুম্পসাউ যে গ্রন্থটি প্রকাশ করেন, সেটা কিন্তু বাঙালিদের তেমন কোনো উপকারে আসেনি। বাট ইংরেজি ভাষায় যে আমি প্রথম প্রশ্নের অ্যান্সারটা যে বলেছি, ইংরেজি ভাষায় প্রথম লেখা প্রথম বাংলা ব্যাকরণ যে, এটা কিন্তু বাঙালিদের অনেক উপকারে এসেছে। কেননা এখানে লিঙ্গ, বিভক্তি, বচন, আমি এই প্রশ্নের কথা বলছি, কিন্তু ইংরেজি ভাষায় লেখা যে এই গ্রন্থটা গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থেই কিন্তু প্রথম লিঙ্গ, বিভক্তি, বচন, ধাতু, ক্রিয়াপদ, ছন্দপ্রকরণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছিল। এই কারণে কিন্তু নাথানিয়েল ব্রাসি হ্যালহেডকে বাংলা ব্যাকরণের পথিকৃৎ বলা যায়। এ কারণে বাংলা ভাষার বিকাশে কিন্তু ওনার গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটির গুরুত্ব অনেক বেশি। এবং এই 2 নম্বর প্রশ্নের যিনি ম্যানুয়েল দা আসুম্পসাউ, যেটি 1743 সালে প্রকাশ করেন, এই বইটি কিন্তু বাঙালিদের তেমন কোনো উপকারে আসেনি। তো চলুন পরবর্তী 3 নম্বর প্রশ্নটা দেখি। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? উইলিয়াম কেরি, রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হচ্ছেন রাজা রামমোহন রায়। আমরা কি জানি? রাজা রামমোহন রায় হচ্ছেন একজন সমাজ সংস্কারক। তিনি হচ্ছেন একজন সমাজ সংস্কারক এবং তার রচিত যে ব্যাকরণ গ্রন্থটা, এই গ্রন্থটার নাম কিন্তু ছিল, আমি এখানে লিখে দিচ্ছি, বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটি কিন্তু প্রথমে 1826 সালে কিন্তু রচিত হয়। এই যে বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটি সবার প্রথম 1826 সালে রচনা করা হয়, কিন্তু পরবর্তীতে 1833 সালে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ নামে কিন্তু অনূদিত করেন এবং প্রকাশিত করেন। তো আমরা কি বুঝলাম? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হচ্ছেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এবং এটি প্রকাশিত হয় 1833 সালে। কিন্তু এই গৌড়ীয় ব্যাকরণটা, কিন্তু এই গৌড়ীয় ব্যাকরণের পূর্বে নাম ছিল কিন্তু বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যা রচনা করা হয়েছিল 1826 সালে এবং পরবর্তীতে অনুবাদ করে এটা 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশ করা হয়। তো ডিয়ার লার্নার্স, এবার চলুন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কিত প্রশ্নগুলো দেখে নেই। আমরা কি জানি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু 4টি: ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এবং রূপতত্ত্ব। তো চলুন কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি? বাক্যতত্ত্ব, ব্যাকরণ, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব। খেয়াল করুন, প্রশ্নটা বলেছে ভাষার প্রকৃতি। ভাষার প্রকৃতি নিয়ে তো আলোচনা করে ব্যাকরণ, আমরা জানি। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা, কারণ ব্যাকরণে কি ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। এখানে ধ্বনিতত্ত্ব, ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটারই কিন্তু বিশ্লেষণ করা হয় এবং প্রত্যেকটা নিয়েই আলোচনা করা হয়। সো আমরা কি বলবো? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। সেকেন্ড হচ্ছে, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাগর্থতত্ত্ব বা বাক্যতত্ত্ব, কোনটি হবে? এখানে অ্যান্সার হচ্ছে ধ্বনিতত্ত্ব। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এর উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। এখানে আমরা এই ধ্বনিতত্ত্বেরটা কিভাবে মনে রাখবো? ধ্বনি বা বর্ণের সাথে সম্পর্কিত যত গুলো বিষয় রয়েছে ব্যাকরণের, সব বিষয়ে কিন্তু ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। ধ্বনিতত্ত্বে কি কি আলোচিত হয়? বর্ণ নিয়ে আলোচনা করা হয়, বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনি তত্ত্ব, এসব নিয়ে কিন্তু ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। সো আমরা বুঝলাম বাকযন্ত্র ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থাৎ ধ্বনি বা বর্ণ রিলেটেড যত বিষয় আছে সবগুলোই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবার খেয়াল করুন, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, কোনটি হবে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অর্থতত্ত্ব। এক্ষেত্রে আমরা এটা কিভাবে মনে রাখবো? অর্থ, আমরা যে জায়গায় অর্থ দেখতে পাবো, অর্থাৎ অর্থ রিলেটেড যেই শব্দগুলো থাকবে, বিষয়গুলো থাকবে, সেটাই হবে অর্থতত্ত্ব। শব্দের অর্থ এবং অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্বের কিন্তু আরেকটা নাম রয়েছে। এই অর্থতত্ত্বকে কিন্তু আমরা শব্দতত্ত্ব বলতে পারি। শব্দতত্ত্ব। এই অর্থতত্ত্বের আরেকটা নাম হচ্ছে শব্দতত্ত্ব। এটা অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাগর্থ তত্ত্ব। বাগর্থ তত্ত্ব, অর্থাৎ অর্থতত্ত্বের যতগুলো বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়ের শেষেই কিন্তু এই যে এই অর্থ কথাটা থাকবে। এটা হচ্ছে আমাদের মনে রাখার স্বার্থে বলছি আর কি। খেয়াল করুন, যেমন যদি বলি প্রতিশব্দ, এটা পরীক্ষায় প্রতিশব্দ লেখা থাকতে পারে, অথবা প্রতিশব্দকে কিন্তু আমরা বলি সমার্থ বা সমার্থক শব্দ, সমার্থ। তো খেয়াল করুন, সমার্থ, এখানে কিন্তু অর্থ কথাটা আসছে, তার মানে প্রতিশব্দও কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় প্রতিশব্দ মানে সমার্থ। আবার যদি বলি শব্দার্থ, এখানেও কিন্তু অর্থ কথাটি এসেছে। আবার যদি বলি
বাগধারা বা বাক্যার্থ, গৌণার্থ, লক্ষ্যার্থ, বাচ্যার্থ, প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ মানে বিপরীত শব্দ যেটাকে আমরা বলি, প্রত্যেকটাতে কিন্তু আমরা অর্থ, বিপরীতার্থক শব্দ, গৌণার্থ, লক্ষ্যার্থ, বাচ্যার্থ প্রত্যেকটা কিন্তু আমরা অর্থ কথাটা পাচ্ছি। অর্থাৎ অর্থতত্ত্বে কিন্তু আমরা অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশ শব্দের অর্থ, বর্গের অর্থ বা বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্ব। সো শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। এবার খেয়াল করুন, নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? সো আমি প্রথমে বলে নিই, রূপতত্ত্বের আরেকটি নাম হচ্ছে শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আরেকটি নাম হচ্ছে শব্দতত্ত্ব। নিচের কোনটি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ, অক্ষর, প্রতিশব্দ, কারক। এখানে অ্যান্সার হবে উপসর্গ। রূপতত্ত্বের বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ। আর অক্ষর হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রতিশব্দ বা প্রতিশব্দর আরেকটা কি সমার্থক শব্দ। প্রতিশব্দকে আমরা কি সমার্থক শব্দ বলতে পারি বা সমার্থক শব্দ বলতে পারি। সো আমি প্রথমেই উপরেই বলেছি প্রতিশব্দ হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এবং কারক হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। নতুন যে ব্যাকরণ বইটা আমাদের রয়েছে এখানে কিন্তু কারক বিশ্লেষণ বলে যেই অংশটা উল্লেখ করেছে সেটা কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু পুরাতন বইয়ে কিন্তু কারক ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। পুরাতন বইয়ে কারক ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু নতুন যে বইটা রয়েছে সেই বইয়ে কিন্তু আপনারা খেয়াল করবেন দেওয়া আছে কারক বিশ্লেষণ। এরকমভাবে কারক বিশ্লেষণ হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তো নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? এর অ্যান্সার হচ্ছে উপসর্গ। উপসর্গ, অনুসর্গ, উপসর্গ, অনুসর্গ, সমাস, বচন, পদাশ্রিত নির্দেশক, আবার প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, পুরুষ স্ত্রীবাচক শব্দ এবং ধাতু, ধাতুর গণক, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ এই সবগুলাই কিন্তু হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ শব্দ বা শব্দ এবং তার উপাদানগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। এবার খেয়াল করুন ৫ নম্বর প্রশ্নটি। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাচ্য এবং উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। এটার অ্যান্সার হচ্ছে বাক্যতত্ত্ব। তো কেন এটা বাক্যতত্ত্ব আগে এটা বুঝে নিই। বাচ্য কি? বাচ্য হচ্ছে বাক্যের যে বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি, আমরা যে কথা বলি সেই কথা বলার সময় যে আমরা বিভিন্ন ভঙ্গিতে একেকবার একেক ভঙ্গিতে কথা বলি, বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিটাকেই কিন্তু বাচ্য বলে। আর আমাদের বাংলা ব্যাকরণে কিন্তু বাচ্যটা হচ্ছে ৩ প্রকার। কর্তৃবাচ্য বা কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। এই ৩ টা প্রকার। এই বাচ্য কিন্তু মূলত বাংলা ব্যাকরণে ৩ প্রকার। অর্থাৎ আমরা কি বুঝলাম? বাচ্য হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি। বিভিন্ন রকমের প্রকাশভঙ্গিটাই হচ্ছে বাচ্য। এর মধ্যে বাচ্য ৩ প্রকার। কর্তৃবাচ্য বা কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। কর্তৃবাচ্যটাকে আমি একটু সংক্ষেপে বলে নেই। কর্তাবাচ্য হচ্ছে যে বাক্যে ক্রিয়াটা অর্থাৎ ভার্বটা কর্তাকে অনুসরণ করে সেটা হচ্ছে কর্তাবাচ্য বা কর্তৃবাচ্য। আবার যে বাক্যে এর ক্রিয়াটা কর্মকে অনুসরণ করে সেটা হচ্ছে কর্মবাচ্য এবং যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কি ভাববাচ্য। সো বাচ্যটা হচ্ছে ৩ প্রকার আমরা জানলাম এবং এই বাচ্যটা কিন্তু আমরা বাক্যের প্রকাশভঙ্গিটা অবশ্যই কিন্তু আমরা বাক্যের মাধ্যমে প্রকাশ করি। শব্দ বা ধ্বনির মাধ্যমে সম্ভব নয়। সো এই বাচ্যটাও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এবং উক্তি। উক্তি কি? উক্তি হচ্ছে আমরা যে কথা বলি, আমাদের যে বিভিন্নভাবে কথা উপস্থাপন করি। একজনের অন্যজনের কথাও বলি আবার মাঝে, মাঝে আমরাও নিজেদের মতো করে কথা বলি। সেটাই হচ্ছে উক্তি। অর্থাৎ আমরা ইংলিশে ন্যারেশন যেটা বলেছি সেটাই হচ্ছে উক্তি। অর্থাৎ বক্তার উপস্থাপনের যেই ধরন বা ভঙ্গিটা সেটাই হচ্ছে উক্তি। উক্তি কয় প্রকার হয়? ২ প্রকার। প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিটা কিরকম হবে? যদি বলি, মেয়েটি বলেছিল, "আজ আমি অনেক পড়েছি।" মেয়েটি বলেছিল, "আজ আমি অনেক পড়েছি।" এটা কি? আমি কিন্তু মেয়েটির কথাটাই কিন্তু আমি সরাসরি বলছি। সো এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আবার যদি আমি মেয়েটির কথাটাকে আমি আমার মতো করে বলি, যদি বলি, "মেয়েটি বলেছিল যে সেদিন সে অনেক পড়েছে।" সো এটা হচ্ছে কিন্তু পরোক্ষ উক্তি। অর্থাৎ বক্তার সরাসরি উক্তিটাকে আমি আমার মতো করে উপস্থাপন করলাম। এটাই হচ্ছে পরোক্ষ উক্তি। সো আমরা দেখতে পেলাম কি? এই যে উক্তির ক্ষেত্রে অর্থাৎ প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক সব ক্ষেত্রে কিন্তু একটা বাক্যের ব্যবহার করতে হয়েছে। এটা কিন্তু কোনো শব্দের মাধ্যমে সম্ভব না বা ধ্বনির মাধ্যমেও সম্ভব না। সো উক্তিটাও কি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। সো আমরা শর্টকাট ওয়েতে কি বলতে পারি?
বাক্যের সাথে রিলেটেড সব বিষয়ই হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এক্ষেত্রে আমরা যদি বলি বিরাম চিহ্ন, এটাও কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ বিরাম চিহ্ন কিন্তু আমরা বাক্যের মাধ্যমে প্রকাশ করি। বাচ্য, উক্তি, বিরাম চিহ্ন, পদক্রম মানে পদ যে সংস্থাপনের বিভিন্ন ক্রম সেটাই হচ্ছে পদক্রম, বাক্যের যোগ্যতা, বাক্যের রূপান্তর, বাক্যের প্রকরণ, পদ পরিবর্তন, কারক বিশ্লেষণ, এক কথায় প্রকাশ যেটাকে বলা হয় বাক্য সংকোচন, আবার যেটা বললাম জ্যোতি বা ছেদচিহ্ন, এই প্রত্যেকটাই কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ বাক্যের সাথে সম্পৃক্ত সবগুলো বিষয় হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তো আবার প্রশ্নটা খেয়াল করুন, বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। এবার ফাইনাল কোয়েশ্চেনটা দেখেন, যোজক আলোচনা করা হয় ব্যাকরণের কোন শাখায়? এটা নতুন বইয়ে যোজক দিয়েছে। যোজক মানে সমুচ্চয়ী অব্যয় যেটাকে বলা হয়। যোজক আলোচনা করা হয় ব্যাকরণের কোন শাখায়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। এটা হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বের আরেকটা সিনোনিম আমরা কি জেনেছি? বাক্যতত্ত্ব। রূপতত্ত্ব বা তত্ত্বে কিন্তু যোজক আলোচনা করা হয়। এই পুরাতন বইয়ে কিন্তু আমাদের যে আগের বোর্ড বইটা ছিল সেখানে যোজকের নাম ছিল কিন্তু সমুচ্চয়ী অব্যয়। আপনারা একটু বইটা যদি কারো কাছে থাকে আপনারা মিলিয়ে দেখতে পারেন। সমুচ্চয়ী অব্যয়। পুরাতন বোর্ড বইয়ে এই যোজকের নামটা ছিল তখন সমুচ্চয়ী অব্যয়। অর্থাৎ তো যোজকটা কি? পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কিন্তু যোজক বলা হয়। তো কয়েকটা যোজক যদি আমি বলি, যোজক হচ্ছে এবং, ও, আর, সুতরাং, কারণ, তবে, অথবা, তবু, তাই এই সবগুলোই কিন্তু হচ্ছে যোজক। যোজকটা কি? পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে এই শব্দগুলোর মাধ্যমেই কিন্তু আমরা ২ টা পদকে একসাথে যুক্ত করি, ২ টা শব্দকে একসাথে যুক্ত করি, ২ টা বাক্যকে একসাথে যুক্ত করি। আবার একাধিক বাক্যকেও কিন্তু আমরা একসাথে এই যোজকের মাধ্যমে যুক্ত করি। যেমন যদি আমি বলি, রহিম ও করিম এই কাজটি করেছে। এখানে রহিম এবং করিম এই ২ টি শব্দকে বা পদকে কিন্তু যুক্ত করেছে ও। রহিম ও করিম এই কাজটি করেছে। এখানে ও কিন্তু হচ্ছে একটি যোজক। আবার যদি বলি লাল বা নীল কলম টানো, এখানে বাটাও হচ্ছে কিন্তু একটি যোজক। আবার যদি বলি তাকে আসতে বললাম তবুও এলো না, এখানে তবুটাও কিন্তু হচ্ছে একটি যোজক। আবার যদি বলি যত পড়ছি ততই নতুন করে জানছি, এখানে যত এবং ততই এই ২ টি হচ্ছে কিন্তু যোজক। কারণ এর মাধ্যমে কিন্তু এ এ ধরনের যোজকের মাধ্যমেই এই যত ততর মাধ্যমে কিন্তু একে অন্যের পরিপূরক হয়ে বাক্যটাকে ব্যবহার করা হয়েছে। যত তত অর্থাৎ যতই পড়ছি ততই নতুন করে জানছি। এগুলো হচ্ছে যোজকের কাজ। অর্থাৎ এগুলা কিন্তু আলোচনা করা হয় রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। পরবর্তী ভিডিওতে বাংলা ব্যাকরণের নতুন কোনো টপিক নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।